তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? জি স্যার, দেখা যাচ্ছে। মেশিন লার্নিং দেখা যাচ্ছে? জি স্যার, আপনার প্রেজেন্টেশন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আহ, আবার একজন মনে রিকোয়েস্ট পাঠিয়েছে। হ্যাঁ, ওকে ওকে, রিকোয়েস্ট পাঠালে বুঝতে পারবো, তখন আমি ওকে অ্যাকসেপ্ট করে আর সমস্যা নেই। ওকে, তো আজকে লেকচার 1 মেশিন লার্নিং। তোমরা কি ভালো দেখতে পাচ্ছ নাকি আমি ফুল স্ক্রিন দিব? ফুল স্ক্রিন দিতে যাচ্ছে না, এরকম দেখা যাচ্ছে না ভালো? জি স্যার, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, এখন আজকে আমি মেশিন লার্নিং এর মোটামুটি ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলবো তোমাদেরকে, যে মেশিন লার্নিং কি এবং এটা এর বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট এবং ভবিষ্যৎটা কি, এই বিষয়ে মূলত আলোচনা করবো, এবং তোমাদের কি করতে হবে নেক্সট ক্লাসগুলোতে এবং আগামী দিনগুলোতে মেশিন লার্নিং কিভাবে শিখবো আমরা, সেই জিনিসগুলো নিয়ে আমি একটু ডিসকাস করবো। তো এখানে আমার কিছু ইনফরমেশন আছে, আমার ইমেইল আছে এবং আমার মোবাইল নাম্বারে। কোর্স বিষয়ে যদি তোমরা কোনো সময় কিছু জানার থাকে আমাকে ইমেইল করতে পারো। আর ফোন নাম্বারও হয়তো তোমাদের অনেকের কাছে আছে, সেই ফোনও করতে পারো, অসুবিধা নেই। আর ইউনিভার্সিটি খুললে তো দেখা হবে, তখন তোমরা আমার অফিসে যে কোনো সময় দেখা করতে পারো। ওকে, তো মেশিন লার্নিং জিনিসটা বলার আগে আলটিমেটলি আমাদের আরেক জানো, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিষয়টা অলরেডি তোমরা জানো, তারপরেও আমি একটু বলি। মূলত এই রিলেটেড তিনটা টার্ম, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দেন মেশিন লার্নিং, আর একটা হচ্ছে ডিপ লার্নিং। দেখো আমি তোমাদের এখানে একটা এই যে ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রাম দেখেই তোমরা বুঝতে পারছো আসলে কোনটা কি ধরনের হতে পারে। এখান থেকে একটু আইডিয়া অবশ্যই তোমাদের হওয়া উচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে বলতে পারো যে এটা প্যারেন্ট, হ্যাঁ, প্যারেন্ট সেট। এরপরে মেশিন লার্নিং হচ্ছে তার একটা সাবসেট। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই হচ্ছে মেশিন লার্নিং। এরপরে ডিপ লার্নিং, যেটা আমরা এখন খুব ইউজ হচ্ছে, ডিপ লার্নিং। ডিপ লার্নিংটাও মেশিন লার্নিং এর একটা পার্ট। অ্যাকচুয়ালি ডিপ লার্নিং হচ্ছে ডিপ নিউরাল নেটওয়ার্ক, সেখান থেকেই এই শব্দটা আসছে, ডিপ লার্নিং। তো আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত মেশিন লার্নিং, প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা একটা কোর্স। তো তোমাদের অনার্স লেভেলে ডিপ লার্নিং কোনো কোর্স নেই। তো তোমরা যদি ডিপ লার্নিং এর উপরে কোনো কাজ করতে চাও, প্রজেক্ট করতে চাও, বাই দ্য ওয়ে এই মেশিন লার্নিং এর কিন্তু একটা এই ল্যাব আছে তোমাদের, সেই ল্যাবে কিন্তু তোমাদের একটা প্রজেক্ট করতে হবে সবাইকে, ইন্ডিভিজুয়ালি, গ্রুপ ওয়াইজ, সবাইকে আলাদা আলাদা একটা প্রজেক্ট করতে হবে। তো এটা আমি শেষের দিকে বলবো এই সম্পর্কে। তো তোমরা মেশিন লার্নিং এর কোর্স, এটা তোমরা চাইলে ডিপ লার্নিং এর উপরে প্রজেক্ট করতে পারো। তো এইগুলো তোমাদের নিজেদের শিখে নিতে হবে, বা আমার কাছে যদি তোমরা করে হেল্প চাও পার্সোনালি, আমি তোমাদেরকে সেইভাবে গাইডলাইন দিতে পারি যে এইভাবে তোমরা শিখো। ঠিক আছে? তো এখন এআই কি জিনিস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলা যদি আমরা বলি, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? মানে আমাদের মানুষের যে বুদ্ধিমত্তা আছে, আমরা যেমন আমাদের বুদ্ধি আছে, আমরা আমাদের বুদ্ধি ব্যবহার করি, আমাদের যে ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কি করি, হার্ডওয়্যার যেমন ভাবে কাজ করে, হিউম্যান ইন্টেলিজেন্স যেমন ভাবে কাজ করে, ঠিক সেই রকম ভাবেই যদি কাজ করে, সেই ধরনের সিস্টেমকে আমরা বলবো এআই। ঠিক আছে? বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন তাহলে মেশিন লার্নিং কি? প্রশ্ন আসবে যে তাহলে মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিং, প্রথম কথা হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে, আচ্ছা আমি এখানে একটা লিংক দিয়েছি, তোমরা কি আমার এই পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে জাভা পয়েন্টের একটা টিউটোরিয়াল। এখানে মেশিন লার্নিং এর অনেক কিছু আছে, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো জিনিসগুলো। তো এখানে মোটামুটি এআই এবং মেশিন লার্নিং এর কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এবং শেষে এখানে একটা কি ডিফারেন্সেস, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর যে কি ডিফারেন্সেস সেটা এখানে বলা আছে। আরেকটা কথা আমি বলি, এই কোর্সটা পড়াতে গিয়ে আমি স্পেসিফিক কোনো বই ফলো করব না, কারণ মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এত রিসোর্স আছে যে একটা পার্টিকুলার একটা বই দিয়ে সেই জিনিসগুলো কভার করা সম্ভব নয়। এআই কি, এআই জিনিসটা কি বুঝেছো, যে আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে আমাদের যে হিউম্যান ক্যাপাবিলিটি বা বিহেভিয়ার আছে, যেখানে বলছে এআই ইজ এ বিগার কনসেপ্ট টু ক্রিয়েট ইন্টেলিজেন্স মেশিন বা ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট ক্যান সিমুলেট মানে মিমিক বা ইমিটেট, কি করতে পারে, হিউম্যান থিংকিং ক্যাপাবিলিটি এন্ড বিহেভিয়ার, মানে মানুষের যে সামর্থ্য বা মানুষের যে আচার আচরণ আছে সেইটাকে সে অনুকরণ করতে পারে, এমন একটা সিস্টেম, সেটা হচ্ছে এআই। আর আর মেশিন লার্নিং কি তাহলে? মেশিন লার্নিং এর ভিতরেই কিন্তু একটা শব্দ আছে মেশিন, ঠিক আছে? মেশিন মানে, হ্যাঁ, এটা একটা যন্ত্র হতে পারে, আবার যন্ত্র নাও হতে পারে, মানে সফটওয়্যারও হতে পারে, আবার হার্ডওয়্যারও হতে পারে। এখন তার মানে এই না যে আমরা হার্ডওয়্যার নিয়ে পড়ালেখা করবো, এক্স্যাক্টলি কিন্তু তা না, আমরা টোটালি সফটওয়্যার নিয়ে পড়ালেখা করবো এই কোর্সটা, ঠিক আছে? মেশিন লার্নিং মানে এমন না যে আমাদের অনেক যন্ত্রপাতি, রোবট এগুলো নিয়ে পড়ালেখা করতে হবে, তা নয়। আচ্ছা, এটা এক ধরনের অ্যাপ্লিকেশন, যেটা কি বলছে, যেটা হচ্ছে সাবসেট অফ এআই, মানে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাবসেট। এবং সেটা কি করে, সেটা যে মেশিনটা আমরা তৈরি করব বা যে সিস্টেমটা আমরা তৈরি করব সেটাকে শিখায় টু লার্ন ফ্রম ডেটা। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, মানে ডেটা থেকে কোনো কিছু শেখানো হয় একটা মেশিনকে উইদাউট বিং প্রোগ্রামড এক্সপ্লিসিটলি, মানে কোনো নির্দিষ্ট কোনো প্রোগ্রামিং করা ছাড়াই সে যেন নিজে নিজেই শিখতে পারে। কিভাবে শিখবে সেটা আমরা শিখাবো না, সে নিজে নিজেই শিখবে। দেখো, এটা আমি একটা উদাহরণ, চমৎকার একটা উদাহরণ, তোমরা নিজেরাই বুঝতে পারবে খুব সহজেই। একটা ছোট বাচ্চা যখন প্রথমে যখন সে ভূমিষ্ঠ হয়, যখন সে জন্মগ্রহণ করে, তখন কি কোনো কথা বলতে পারে? তখন কিন্তু সে কোনো কথা বলতে পারে না। যখন সে আস্তে আস্তে বড় হয়, পরিবেশ চারপাশে সে যখন দেখে বিভিন্ন জন কিভাবে কথা বলছে, কোন ক্ষেত্রে কোন কথা বলছে, কোনটাকে কি বলছে, এই যে বিড়ালটা যে বিড়াল, এটা তুমি কি করে বুঝলে? এটা সবাই ওটাকে বিড়াল বলছে, এই জন্যই কিন্তু তুমিও ওটাকে বিড়াল বলছো, তাই না? বিভিন্ন এই যে আমাদের যত অবজেক্ট, চারপাশে যত কিছু দেখতে পাও, প্রত্যেকটা জিনিসকেই আমরা এক একটা নাম দিয়েছি, এবং সবাই তাকে কিন্তু সেইটা আমরা যা বলছি, ধরো আমাদের ফোন, মোবাইল ফোন, এটাকে আমরা মোবাইল ফোন বলছি, সবাই কিন্তু ওটাকে মোবাইল ফোনই বলে, তাই না? এখন নতুন একটা বাচ্চা যখন আসবে পৃথিবীতে, তখন কিন্তু সে সেটাকে মোবাইল ফোনই বলবে, কেন? সে আস্তে আস্তে ওই জিনিসটা শিখছে, এবং এই শেখাটা অনেক সময় সে নিজে, মানে শেখে সে নিজে, কিন্তু চারপাশের জিনিসগুলো থেকেই সে শেখে। আমরা বলছি, আমাদের কাছে শুনে শুনে শেখে, অথবা সে অনেক সময় দেখবা প্রথম প্রথম অনেক সময় সে, বাচ্চারা অনেক সময় বিড়াল তো কুকুর বলেও বসতে পারে, অথবা কুকুরকে বিড়াল বলতে পারে, তখন আমরা কিন্তু জিনিসটাকে ঠিক করে দিই যে এটা বিড়াল না, এটা হচ্ছে কুকুর, বা এটা কুকুর না, এটা হচ্ছে বিড়াল, এরকম ভাবে আমরা তাকে বিভিন্ন সময় বলে দিই। তো সেইটা জানার পরে সে কিন্তু নিজে নিজে সে তার নিজের ভিতরে একটা মডেল দাঁড় করায়, যে এরকম হলে বিড়াল হবে, এরকম হলে কুকুর হবে, নিজে নিজেই কিন্তু সে একটা মডেল দাঁড় করায়। তো আমাদের মেশিন লার্নিং এর কাজটাও এরকম, আমাদের প্রচুর ডেটা বা তথ্য বা ইনফরমেশন থাকবে, সেই ডেটা থেকে আমরা একটা মডেল তৈরি করব, যেন সেই মডেলটা তৈরি করে নিয়ে সে পরবর্তীতে এরকম অবজেক্ট কে ডিটেকশন করতে পারে বা প্রেডিকশন করতে পারে। আমাদের মেশিন লার্নিং এর মূল কাজ হচ্ছে ডিটেকশন করা, কোনো কিছু আইডেন্টিফাই করা,
অথবা কোনো কিছু প্রিডিক্ট করা যে এটা কেমন কি হবে। যেমন ওয়েদার, আজকে ধরো ওয়েদার কেমন আছে, আজকে ওয়েদার এই যে গুগল যে ওয়েদার গুলো দেখায় এগুলো কিন্তু সব মেশিন লার্নিং। খুলনা সিটি এখন 32°C দেখাচ্ছে এখন টেম্পারেচার, এবং আহ, এই যে অনেক ইনফরমেশন দেখাচ্ছে। নিরালা, আমি নিরালাতে আছি, নিরালার ইনফরমেশন গুলো দেখাচ্ছে, হিউমিডিটি কত, এরকম। আগামীকাল কেমন হবে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। দেখো আগামীকাল কিন্তু এখনো আসেনি, আসছে কি? আগামীকাল কিন্তু এখনো আসেনি। এই 36° হবে, আগামীকাল বলছে 36° হতে পারে, ম্যাক্সিমাম 36°, মিনিমাম 23°। এইটা কি করে আসলো? এটা কি করে আসলো? এটা কিন্তু মেশিন প্রিডিক্ট করা এক ধরনের, যে আগামীকাল টেম্পারেচার হবে 36° সর্বোচ্চ, এবং সর্বনিম্ন হবে 23°C। তো এই যে প্রিডিকশন করা, এগুলো কিন্তু সব মেশিন লার্নিং এর কাজ। তো মেশিন লার্নিং এর অনেক কাজ আছে। শুধু এই যে মানে ধরো ফেসবুকের ক্ষেত্রে তোমাদের যে রিকমেন্ডেশন দেয়, দেখো মাঝে মাঝে ফ্রেন্ড রিকমেন্ডেশন দেয় বা সাজেশন করে, বা বিভিন্ন পেজ তোমাদের ব্রাউজারের উপরে নির্ভর করে বিভিন্ন পেজের লিংক কিন্তু, বা ধরো কোনো একটা ওয়েবসাইট সেটার লিংক দেয়, বা গ্রুপ সাজেশন করে যে তোমার ফ্রেন্ডরা অনেকেই এই গ্রুপে আছে বা এই পেজে আছে, তুমি এটা হয়তো ইউমেল তুমি হয়তো এটা পছন্দ করতে পারো। এগুলো কিন্তু সব মেশিন লার্নিং এর কাজ, ঠিক আছে? তো এখন কিন্তু বর্তমানে এআই বা মেশিন লার্নিং এর যেটা মানে প্রচুর কাজ হচ্ছে, সর্বত্র সব জায়গায় এআই বা মেশিন লার্নিং এর প্রচুর কাজ হচ্ছে। তো এই কোর্সটা কিন্তু আমি বলবো যে তোমাদের লাইফে তোমরা যদি চাও শুধু যে মেশিন লার্নিং বা এআই ফিল্ডে তোমাদের ক্যারিয়ার করতে হবে তা না, এছাড়াও অনেক কিছু আছে। তো এখন বর্তমানে কিন্তু এটাই হলো একদম হট টপিক, মেশিন লার্নিং বা এআই অথবা ডেটা সায়েন্স। এগুলো সব সিমিলার টপিকস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইটিক, তারপরে ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন ধরনের টার্ম ইউজ করা হয়, কিন্তু এগুলো কিন্তু সব একই রকম ব্যাপার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, এই সব ব্যাপারগুলো সব সিমিলার টার্ম। তো এখন তোমরা যদি চাও এদিকে ক্যারিয়ার করতে, এখন তুমি যদি সার্চ দাও যে বর্তমানে হট জব কোনগুলো, তাহলে দেখবা যে শুধু ন্যাশনালি না, ইন্টারন্যাশনালি, আমি সব জায়গায় ওয়ার্ল্ড ওয়াইড এর কথাই বলছি, তাহলে কিন্তু ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং যারা কাজ করে অথবা এআই নিয়ে যারা কাজ করে, তাদের কিন্তু এখন চাহিদা সব থেকে বেশি। তো তোমরা যদি শুধুমাত্র এই কোর্সটাই, আমি মানে অনেক কিছু তো শিখে আসছো ফোর্থ ইয়ারে যখন তোমরা যদি শুধু এই কোর্সটাই বা এই কোর্সের যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে যদি তোমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাওয়ার জন্য বা জব ফিল্ডের ক্ষেত্রে যাওয়ার জন্য যদি তোমরা এই কোর্সটাই মানে খুব কি বলবো ডিপলি তোমরা একটু এনগেজ থাকো বা এটা নিয়ে ট্রাই করো, চর্চা করো দেশে এবং বাইরে, তাহলে তোমরা কিন্তু চমৎকার একটা ক্যারিয়ার করতে পারবা। শুধু যে প্রফেশনাল ফিল্ডের কথা তা নয়, এমনকি একাডেমিক ফিল্ডে এখন কিন্তু এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা মেশিন লার্নিং এর জোয়ার চলছে। সবাই কিন্তু এখন এই দিকে প্রচুর কাজ করছে। এই যে এখন কোভিড-19 এর যে বিষয়গুলো এখন চলছে, তাই না, করোনার ক্রান্তিকাল চলছে, এই সময়টাও কিন্তু মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে প্রচুর কাজ হচ্ছে। কিভাবে আমরা মানে করোনা ভাইরাসটাকে আমরা ঠেকাতে পারি বা ডিটেক্ট করতে পারি, অথবা কিভাবে আমরা ভালোভাবে আরো এটাকে ম্যানেজমেন্ট করতে পারি, অর্গানাইজ করতে পারি, এই সকল বিষয় নিয়ে কিন্তু প্রচুর পেপার পাবলিশ হচ্ছে, ঠিক আছে? তো তোমরা যারা একাডেমিক ফিল্ডে ইন্টারেস্টেড আছো, তারা চাইলে মেশিন লার্নিংটাকে এই টুলটাকে ইউজ করে বা এআইটাকে ইউজ করে বা এদিকেও যেতে পারো। অথবা যারা প্রফেশনালি আছে তারাও কিন্তু প্রফেশনাল লেভেলে যেতে চাও, সফটওয়্যার কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় যেতে চাও, তারাও কিন্তু মেশিন লার্নিং বা ডিপ লার্নিং বা এআই এগুলো নিয়েও এগিয়ে যেতে পারো। তো যেটা বলছিলাম আমি এখানে এআই এবং মেশিন লার্নিং, তো তাহলে আমরা মূল পার্থক্যটা কি? মূল পার্থক্যটা হচ্ছে যে মেশিন লার্নিং সবসময় ডেটা নিয়ে কাজ করে, সবসময় ডেটা নিয়ে কাজ করবে, কিন্তু এআই 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 তো সব এআই কিন্তু সরি সব মেশিন লার্নিং কিন্তু এআই। তাহলে তার মানে কি?
মেশিন লার্নিং ছাড়াও কিন্তু আরো এআই অনেক কিছু আছে, মানে আরো অনেক সিস্টেম আছে যেগুলো মেশিন লার্নিং না কিন্তু সেগুলো এআই। যেমন উদাহরণ দিতে পারো, তোমরা কেউ বলতে পারবা যে মেশিন লার্নিং না কিন্তু এআই, এরকম কিছু বলতে পারবা তোমরা, এরকম কোন সিস্টেমের নাম? শুনতে পাচ্ছ সবাই আমাকে? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি যেটা বলছিলাম যে তোমরা কি কেউ যদি বলতে চাও সে আনমিউট করে বলতে পারো, যে এমন কোন সিস্টেম তোমরা বলতে পারো যে সেটা মেশিন লার্নিং না কিন্তু এআই, এরকম কোন একটা সিস্টেমের নাম বলতে পারবে? অনেকেই আবার ক্লাসে এসে বসেছিল, মানে এখানে আমি টের পাইনি সাউন্ড আসেনি নাকি। যাই হোক, আমি এখন যেটা তোমাদেরকে প্রশ্ন করছি, আমি আবার একটু বলি। অনেকেই এই মাত্র, মানে কাউকে কাউকে এই মাত্রই আমি অ্যাডমিট করলাম। তো আমি যেটা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা ভাস্ট একটা ফিল্ড, আর মেশিন লার্নিং হচ্ছে সেটার একটা সাবসেট। মেশিন লার্নিং শুধুমাত্র ডেটা নিয়ে কাজ করে এবং ডেটা, সে ডেটা থেকে শিখে নিয়ে ডেটা, আমরা একটা মডেল বা এমন একটা সিস্টেম তৈরি করব এই ডেটা থেকে, এবং সে এক্সপেরিয়েন্সটা ডেটা থেকে নেয় এবং সে নিজে নিজে নিজেই সেখান থেকে, ডেটা থেকে একটা নিজে নিজেই সেখান থেকে একটা মডেল তৈরি করে। মডেলটা আমরা তৈরি করে দিব না, মডেলটা ডেটা থেকে সে নিজে নিজেই তৈরি করে। তৈরি করে নিয়ে কোনো কিছু প্রেডিক্ট করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, ক্লাসিফিকেশন করতে পারে, ক্লাসিফিকেশনও করতে পারে। ধরো অনেকগুলো ফ্রুটস দেওয়া আছে তোমাকে, এখন কোনটা কি ধরনের ফ্রুটস তোমাকে ক্লাসিফিকেশন করতে হবে, ঠিক আছে? এটা একটা কিন্তু মেশিন লার্নিং এর কাজ। অথবা ধরো স্প্যাম ফিল্টারিং করতে হবে। এই যে দৈনন্দিন তোমাদের অনেক মেসেজ আসে না মোবাইল, কিসে, ধরো ইনবক্সে অনেক মেসেজ আসে না, তো অনেক মেসেজ তো স্প্যাম, তাই না? অনেকগুলো যে স্প্যাম থাকে। অথবা দেখো গুগলে, গুগল কিন্তু অটোমেটিক্যালি অনেক কিছু কিন্তু সে কোনটা কোন ক্যাটাগরিতে সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেয়। এই যে বিভিন্ন ধরনের গুগলে যে ক্যাটাগরি গুলো আছে না, ধরো প্রাইমারি কোনটা, সোশ্যাল কোনটা, প্রমোশন কোনটা, এগুলো অটোমেটিক্যালি কিন্তু সেই এই ক্যাটাগরিতে ভাগ করে সেই অনুযায়ী মেইলগুলোকে সে সেখানে প্লেস করে। তো এটা কিন্তু মেশিন লার্নিং এর কাজ। আর এআই কথা আমি বলছিলাম যে এআই শুধুমাত্র এটা না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমাদের মানুষের যে কোনো ধরনের, যে কোনো বিষয়, যে কোনো ধরনের আমরা যা যা করতে করি, আমাদের হিউম্যান যা যা করে, যে ধরনের বিহেভিয়ার বা যে ধরনের বুদ্ধিমত্তা ইউজ করে আমরা যা করি আমাদের দৈনন্দিন জীবনে, সেইগুলো যদি আমরা কোনো একটা মেশিন বা কোনো একটা সিস্টেমের মাধ্যমে করি, তাহলে সেটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হবে। যেমন আমি খুব সহজ একটা এক্সাম্পল বলি। যেমন ধরো আমাদের রিসেন্টলি এগুলো খুব শুরু, মানে ধরনের ডিভাইস পাওয়া যাচ্ছে, সেগুলো লাইট। আমাদের যে লাইট গুলো আছে, এই লাইট গুলো কেমন, আমরা সুইচ দিলে আলো জ্বলে, তাই না? কিন্তু রিসেন্টলি কিন্তু অনেক লাইট পাওয়া যাচ্ছে যেগুলো তোমার সুইচ দেওয়া লাগবে না, তুমি ওই রুমে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলবে। তার মানে কি, আমার কিন্তু ওখানে এখনো অনেকেই আসছে, আমার কিন্তু, আমি যে লাইটের কথা বলছি ওখানে কিন্তু আমার সুইচ প্রেস করা লাগছে না, সে অটোমেটিকলি, মানে হিউম্যানকে দেখেই, মানুষকে দেখেই কিন্তু অটোমেটিকলি সে লাইটটা জ্বালিয়ে দিচ্ছে। তাহলে এটা কিন্তু একটা মানুষের মতো কাজ, সে অটোমেটিকলি সেই কাজটা করছে, আমাকে দেখে অটোমেটিকলি সে লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, অটোমেটেড এটা। তো এগুলো অটোমেটেড সিস্টেম বা বিভিন্ন ধরনের এক্সপার্ট সিস্টেম, এগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু সেগুলো ওই ডেটা নিয়ে মডেল তৈরি করে, রুল বেস সিস্টেম, যতগুলো রুল বেস সিস্টেম এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে পড়বে, কিন্তু এগুলো তোমার ইয়ে না, মেশিন লার্নিং না, ঠিক আছে? আবার দেখো গুগলের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যদিও ওখানে
আমার ধারণা ওখানে মেশিন লার্নিং ও অ্যাজ ওয়েল অ্যাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অনেক কিছু ইউজ করে। গুগলের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সিরি, SIRI, সিরিটা অন্য অ্যাপলের নাকি অন্য একটা কোম্পানি, যাই হোক এগুলো কিন্তু ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো তোমরা এই এই যে লিংকটা আমি দিয়েছি, তোমরা এখান থেকে এটা পড়লে তোমরা মোটামুটি এটা সম্পর্কে আমি যেগুলো আলোচনা করলাম এটা সম্পর্কে ভালো আইডিয়া, আর একটু স্ট্রং আইডিয়া এখান থেকে পাবে। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং নিয়ে তো আমরা পুরো কোর্সেই কথা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর কোর্স কি তোমাদের আছে এটা আপনার আছে নাকি? শেষে স্যার প্রিভিয়াস সেমিস্টারে হয়ে গেছে স্যার। সেমিস্টার আছে স্যার গত সেমিস্টারে শেষ হয়েছে স্যার। গত সেমিস্টারে ছিল? জি স্যার। আচ্ছা, তাহলে তো তোমরা ভালোই বুঝেছো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে। তাহলে ওটা নিয়ে আমি আর তেমন কিছু বলবো না, ওটা তো তোমরা জানোই। কিন্তু একটা এক্সাম্পল দিতে বললাম, সেটা তো কেউ পারলে না, সেটা কি? যাই হোক, এখানে এবার আসছি যে হোয়াট ইজ মেশিন লার্নিং, এ ফ্রেন্ডলি ইন্ট্রোডাকশন ফর অ্যাসপায়ারিং ডেটা সায়েন্টিস্ট এন্ড ম্যানেজার। মানে এখানে মেশিন লার্নিং কি এবং মেশিন লার্নিং এর বিভিন্ন বিষয় সম্পর্কে এই লিঙ্কটাতে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে অ্যানালাইটিক্স বিদ্যা। আমি বলবো যে এইটা আমি বিভিন্ন সময় তোমাদের বিভিন্ন ওয়েবসাইটের লিংক দিব, তার ভিতরে এইটা অন্যতম, অ্যানালাইটিক্স বিদ্যা। এটা হচ্ছে একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, মূলত মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপর বেস করে এই ওয়েবসাইট হয়েছে। এখানে প্রচুর তোমরা বিভিন্ন টিউটোরিয়াল পাবে, যেটা খুবই হেল্পফুল, এবং বিভিন্ন সময় আমি এখান থেকেই তোমাদের লিংক গুলো দিয়ে দিই। শুধু তাই নয়, এখানে অনেক ধরনের কোর্স আছে, যেটা সায়েন্সের এবং মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর প্রচুর কোর্স আছে। কিছু কিছু কোর্স আছে ফ্রি, সেই কোর্সগুলো তোমরা চাইলে এখান থেকে করতে পারবা। তো এইখানে এখন মেশিন লার্নিং কি জিনিস আমি অলরেডি বলেছি তোমাদেরকে। মেশিন লার্নিং, হাউ ডু মেশিন লার্ন, কিভাবে মেশিন শেখে। মেশিন লার্নিং এর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমি তোমাদের অনেক বলেছি, তোমরা এখান থেকে আরো কিছু দেখে নিও। why machine learning getting so much attention lately, লেটলি মানে সম্প্রতি, বর্তমানে কেন মেশিন লার্নিং এত বেশি অ্যাটেনশন দিচ্ছে, কেন, এর মূল কারণ কি, এগুলো আমি একটু বলবো। তার আগে তোমাদের আরো কি কি বিষয় আছে আমি আর একটু বলে যাই। হাউ ইজ মেশিন লার্নিং ডিফারেন্ট ফ্রম অটোমেশন, এটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে বলেছি যে অটোমেশনের থেকে কিভাবে এটা ডিফারেন্ট। অটোমেশন গুলো মূলত রুল বেস সিস্টেম, ঠিক আছে, আর আমাদের মেশিন লার্নিং হলো ডেটাবেস, মানে ডেটার উপরে বেস করে এই সিস্টেমটা হয়, মডেল বেস, এবং সেটা সে মডেলটা তৈরি করে ডেটা থেকে, এইগুলো মূল পার্থক্য। আর অটোমেশন গুলো রুল বেসড। হোয়াট টুলস, কি কি ধরনের টুল মেশিন লার্নিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, এটা আমি পরে বলবো, এটা সম্পর্কে এখন বলবো না কি কি ধরনের টুল, এটা ডিটেইল আমি একটু পরে বলছি। why machine learning different from deep learning, অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নেই। ডিপ লার্নিংটা হলো মেশিন লার্নিং এর সাবসেট, ওটা মূলত নিউরাল নেটওয়ার্ক নিয়ে কাজ করে, ঠিক আছে। আর মেশিন লার্নিং এর ভিতরে মানে মেশিন লার্নিং এর প্রচুর মডেল আছে, আর্কিটেকচার আছে বা নেটওয়ার্ক অ্যালগরিদম আছে, প্রচুর মেশিন লার্নিং এর প্রচুর অ্যালগরিদম আছে। বাই দ্য ওয়ে, আমরা কোনো অ্যালগরিদম কিন্তু ইমপ্লিমেন্ট করব না, চাইলে তোমরা করতে পারো, মানে একটা অ্যালগরিদম, প্রচুর অ্যালগরিদম আছে মেশিন লার্নিং এ, এইগুলো আমরা ইউজ করা শিখবো। অতএব ভয় পাওয়ার কারণ নেই, এটা যে প্রচুর ম্যাথ শিখতে হবে বা কিছু করতে হবে তা না। এখানে আমরা প্রচুর অ্যালগরিদম বা মডেল আছে, এগুলো ইউজ করা শিখবো, এটা ইমপ্লিমেন্ট করতে হবে না তোমাদের কোনটাই। তবে কারো যদি ইন্টারেস্ট থাকে তোমরা করতে পারো, রিসার্চ ইন্টারেস্ট থাকে সেটা তোমরা করতে পারো, করে নিয়ে মানে মূল কাজগুলো চাইলে তোমরা মডেল, ধরো একটা মডেল আছে র্যান্ডম ফরেস্ট মডেল অথবা ডিসিশন ট্রি, বিভিন্ন ধরনের মডেল আছে, তোমরা চাইলে ওই ডিসিশন ট্রি বা র্যান্ডম ফরেস্টের মডেল গুলো সোর্স কোডও পাওয়া যায়, ওগুলো নিয়ে তোমরা কাজ করতে পারো, রিসার্চ ওয়ার্ক করতে পারো, সেগুলো করা যায়। তারপরে মেশিন লার্নিং আর স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর পার্থক্যগুলো কি? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস মূলত ডেটা নিয়ে কাজ করে, কিন্তু আমরা যে মেশিন লার্নিং কিন্তু প্রেডিকশন করা, ডিটেকশন করা, ক্লাসিফিকেশন করা, এই মানে এইগুলো মডেল তৈরি করার আগ পর্যন্ত যে কাজগুলো সব কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর কাজ।
হোয়াট কাইন্ড অফ প্রবলেমস ক্যান উই সলভ ইউজিং মেশিন লার্নিং, সেই কি ধরনের প্রবলেম আমি অলরেডি বলেছি, ক্লাসিফিকেশন হতে পারে, প্রেডিকশন হতে পারে, ঠিক আছে। তারপরে এগুলো আমরা ডিটেইল শিখবো আস্তে আস্তে পরবর্তীতে। ডিফারেন্ট অ্যালগরিদম, কি কি অ্যালগরিদম অলরেডি আমি বলেছি, তোমাদের কিছু কিছু বললাম। আচ্ছা, হাউ মাচ ডেটা ইজ রিকোয়ার্ড, কি পরিমাণ ডেটা প্রয়োজন হয়, এই যে আমি বললাম যে মেশিন লার্নিং এর মেইন উদ্দেশ্য তো একটা মডেল তৈরি করা, যে মডেলটা দিয়ে সে ক্লাসিফাই করবে কোনো কিছু, অথবা আননোন ডেটা ক্লাসিফাই করার জন্য আমরা এই মডেলগুলোকে ইউজ করি। ধরো তুমি কিছু ডেটা দিয়ে মডেলটা তৈরি করলে, করার পরে সে পরবর্তীতে ওই মডেলটা ইউজ করে আননোন ডেটা, মানে যে ডেটাটা ক্লাসিফাই করা হয়নি এখনো, বা যেটা এখনো প্রেডিক্ট করা হয়নি, সেই জিনিসটা সে প্রেডিক্ট করবে। যেমন আমি যে ওয়েদারের কথা বললাম, আমার কাছে বিগত 10-12 বছরের ডেটা আছে, মনে করো ওয়েদারের ডেটা, প্রতিদিন কেমন টেম্পারেচার ছিল, কেমন ওয়েদার ছিল, হিউমিডিটি কেমন ছিল, এগুলো সব আছে। এইগুলোর উপর বেস করে আগামী দিন বা আগামী মানে পরশু অথবা 10 দিন পরে 20 দিন পরে ওয়েদার কেমন হতে পারে, এক্স্যাক্টলি নাও মিলতে পারে 100%, তারপরও 90% 95% কিন্তু মিলে যেতে পারে, ঠিক আছে, প্রেডিক্ট করতে পারি আমরা। তাহলে আননোন ডেটা প্রেডিক্ট করার জন্য অথবা আননোন ডেটা ক্লাসিফাই করার জন্য আমরা মেশিন লার্নিং এর মডেলগুলো ইউজ করি। এই মেশিন লার্নিং মডেলের কি কি স্টেপ আছে এগুলো আমি বলবো আজকে ক্লাসে বলবো। এই আর কিছু চ্যালেঞ্জিং বা এরকম, মেশিন লার্নিং কি একটা ব্ল্যাক বক্স কিনা, মানে আমি যে তোমাদেরকে বললাম যে এখানে তো অনেকগুলো মডেল আছে, এই মডেলগুলো ইউজ করব আমরা শুধু, তার মানে তুমি ইনপুট দিবে, ডেটা দিবে, ডেটা দিয়ে মডেলটা ট্রেনিং করে, মডেলটা ট্রেনিং করা হয়ে গেলে এবার ওই মডেল দিয়ে তুমি নতুন ডেটাকে ক্লাসিফিকেশন করবে বা প্রেডিক্ট করবে। তাহলে কি ব্যাপারটা ব্ল্যাক বক্সের মতো হয়ে গেল না, যে আমি ব্ল্যাক বক্স মানে ভিতরে কি আছে আমি কিছু জানি না, কিন্তু আসলে তা না, তুমি চাইলেও ওই ভিতরের জিনিসগুলো দেখতে পারো, চেঞ্জও করতে পারো, ঠিক আছে। আমাদের বিভিন্ন ধরনের প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, এটা আমরা ইউজুয়ালি করি, কিন্তু ভিতরের কোডগুলো চেঞ্জ নরমালি করা হয় না। এই জন্য বলছে যে এটা ব্ল্যাক বক্স কিনা, কমপ্লিট ব্ল্যাক বক্স কিনা, না এটা কমপ্লিট ব্ল্যাক বক্স নয়। এরপরে হাউ ক্যান ইউ বিল্ড এ ক্যারিয়ার ইন মেশিন লার্নিং, এটা আমি বলেছি, তারপর তোমরা একটু দেখে নিও এখান থেকে। হ্যাঁ, মেশিন লার্নিং কিছু পপুলার বই আছে, কিছু ইন্টারভিউ আছে, মেশিন লার্নিং এর টপ রিসার্চার এক্সপার্ট কারা সে সম্পর্কে কিছু বলা আছে এখানে, সেটা একটু দেখুন। তাহলে এখন আমি একটু ডিটেইলে যাই। হোয়াট ইজ মেশিন লার্নিং, এটা আমি অলরেডি বলেছি, আমি আর ডিটেইল যেতে চাচ্ছি না। মেশিন লার্নিং কিভাবে শেখে, মেশিন লার্নিং ডেটা থেকে শেখে। এখানে একটা টিউটোরিয়াল আছে, ইউটিউব ভিডিও আছে, এটা তোমরা একটু দেখে নিও। মেশিন লার্নিং এর অ্যাপ্লিকেশন গুলো কি, এগুলো সব এখানে অলরেডি তোমরা জানো, আমি বলেছি। আচ্ছা, আর কেউ আসছে কিনা নতুন দেখছিলাম না, ওকে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, যে why machine learning getting so much attention recently, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো, মেশিন লার্নিং কিন্তু আজকের বিষয় নয়। তুমি যদি এআই, হিস্ট্রি অফ এআই বা হিস্ট্রি অফ এআই তুমি যদি দাও, তাহলে এটা কিন্তু মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর হিস্ট্রি যেটা, এটা কিন্তু বহু পুরনো, অনেক আগের থেকেই কিন্তু 80s বা তারও আগে, মানে যখন কম্পিউটার সৃষ্টি হয়েছে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন সৃষ্টি হয়েছে, তখন থেকেই কিন্তু এর একটা চার্ট ছিল, আমি পরবর্তীতে তোমাদের দেখাবো যদি আমি পাই, মানে অনেক আগের থেকেই এই যে অটোমেটা থিওরি, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরেই। হ্যাঁ, অনেক আগের থেকেই কিন্তু এই যে 19 এই যে এটা, এই যে এটা দ্য বার্থ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 1952 থেকে 1956 এর ভিতরে
হ্যাঁ, তাহলে সেখান থেকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, বা তুমি যদি বলো যে আহ, এটা মেশিন লার্নিং, আমরা দুটো টার্মই ইন্টারচেঞ্জেবলি ইউজ করব। তাহলে কথা হচ্ছে এখন কেন রিসেন্টলি কেন সো কনকাটেনশন, কি কারণে এখন বর্তমানে বেশি আর্টিফিশিয়াল হলো, বলতে পারবা? কেউ বলতে পারবা? স্যার কারণ হচ্ছে এখন তো ডেটার যুগ, এখন হচ্ছে যার কাছে যত ডেটা আছে তত তার হচ্ছে সে পাওয়ারফুল, আর ডেটা নিয়ে সবকিছু অ্যানালাইসিস হচ্ছে এখন। যেহেতু হচ্ছে তথ্য প্রযুক্তির বিষয়টা বেড়ে গেছে এখন, সে যত বেশি পাওয়ারফুল মডেল তৈরি করতে পারবে সে হচ্ছে তত বেশি প্রেডিকশন দিতে পারবে। হ্যাঁ, মানে তুমি যেটা বললে যে ডেটার অ্যাভেলেবিলিটি, মানে প্রচুর ডেটা এখন জেনারেট হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর বলো। আর আর তো এখন হচ্ছে সব অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে সবকিছু ডেটা নির্ভর হয়ে যাচ্ছে। তো ডেটা থেকে যদি আমরা প্রেডিকশন, মানে এখন যা বিষয়টা, মানে সবকিছুই কমার্শিয়াল হয়ে যাচ্ছে ডেটা থেকে। যে আমরা যে অ্যাড গুলো দেখতেছি, অ্যাড গুলো হচ্ছে যে মানে আমাদের ডেটা থেকেই জেনারেট করে মডেল তৈরি করাই হচ্ছে যে তারা দেয়। তো সবকিছুই হচ্ছে যেহেতু অনলাইন কেন্দ্রিক হয়ে পড়ছি আমরা, তো আমাদের ডেটা গুলো প্রচুর অনলাইনে থেকে যাচ্ছে, তো এখান থেকে মেশিন লার্নিং এর একটা তবে মেশিন লার্নিং মূলত স্যার আমাদের হিউম্যান এফোর্টটাকে আরো ইজি করার জন্য স্যার হচ্ছে হলো মূলত ব্যবহার করা হচ্ছে। আর এখন হিউজ পরিমাণে যেটা পাওয়া যাচ্ছে এই কারণে স্যার ওইটা আরো বেশি। না, এখন স্যার আমাদের রিয়েল লাইফের বিজনেস গুলো স্যার ই কমার্স সিস্টেম হয়ে যাওয়ার কারণে এইগুলো বেশি হচ্ছে স্যার। আমাদের এখন আর মানে ম্যানুয়ালি কোনো অ্যাড দিতে হইতেছে না, আমাদের প্রযুক্তির মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারতেছি এই ডাটাগুলো ব্যবহার করে। বিশেষ করে আমাদের রিয়েল লাইফ বিজনেস গুলো স্যার ই কমার্স সিস্টেম হয়ে যাওয়ার কারণে এটা বেশি। হ্যাঁ হ্যাঁ স্যার, যেমন আমার একটা কোম্পানি আছে, আমার প্রোডাক্ট বছরের কোন টাইমে আমার বেশি সেল হইতে পারে অথবা কি করলে সেল হইতে পারে, এটা হয়তো বা স্যার মানে ফার্স্টে তো একটা আমাদের ডেটা অ্যানালাইসিস করা লাগতো, সময় সাপেক্ষ একটা ব্যাপার ছিল। মেশিন লার্নিং হওয়াতে তো আমার ওইভাবে না, জিনিসটা তো পুরো লিনিয়ার না, মানে ও একটা ডেটা পাচ্ছে যেটা দিয়ে আমার খুব ভালো একটা প্রেডিকশন। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম তোমাদের কথা শুনেই মোটামুটি, হ্যাঁ মোটামুটি মেইন বিষয়টা চলে আসছে। এবার আমি এখানে যাই, মূলত ওই ডেটার ব্যাপারটাই, যে অ্যামাউন্ট অফ ডেটা জেনারেশন ইজ ইনক্রিজিং সিগনিফিক্যান্টলি উইথ এ রিডাকশন কস্ট অফ সেন্সরস। সেন্সরস মানে যেখান থেকে ডেটাটা আসবে। দেখো এখানে একটা ইনফরমেশন আছে, যে এখানে একটা চার্ট দেওয়া আছে 2012 থেকে 2020 সাল পর্যন্ত কি পরিমাণ ডেটা, তার মানে ডেটা না, কি পরিমাণ ডিভাইস কানেক্টেড হয়েছে। ঠিক আছে, আমরা দেখো আমরা কিন্তু এর আগে মানে বর্তমানে এই যে কি বলবো মানে সোশ্যাল নেটওয়ার্কের আগে কিন্তু আমরা এইভাবে একজন আরেকজনের সঙ্গে কিন্তু কানেক্টেড ছিলাম। এখন দেখো কত ধরনের অ্যাপস, মোবাইল অ্যাপস থেকে শুরু করে কত ধরনের মানে ওয়েবসাইট বা সোশ্যাল নেটওয়ার্ক চলে আসছে, এবং আমরা কত ভাবে ইন্টার কানেক্টেড হয়ে পড়েছি, তাই না? তো যত বেশি ইন্টার কানেক্টেড হয়ে পড়েছি তত বেশি কিন্তু আমরা ডেটা জেনারেট করছি। তো সেই ব্যাপারটাই এখানে বলছে যে আইওটি বা ইন্টারনেট অফ থিংস, নাম্বার অফ কানেক্টেড ডিভাইসেস ওয়ার্ল্ড ওয়াইড ফ্রম 2012 টু 2020, যে এত বেশি আমরা কানেক্টেড, যার ফলে আগে কিন্তু আগে কিন্তু এত ডেটা জেনারেট হতো না, কারণ আমরা খুব বেশি কানেক্টেড ছিলাম না। যেহেতু আমরা প্রচুর কানেক্টেড, হ্যাঁ, এমনকি এই যে আরো কিছু কিছু ব্যাপারগুলো দেখো, ফিটনেস ব্যান্ড, স্মার্ট ওয়াচ বা বিভিন্ন ধরনের কানেক্টেড ইকুইপমেন্ট, এগুলো দিয়েও কিন্তু ডেটা জেনারেট হচ্ছে, তাই না? তাহলে কত ভাবে ডেটা জেনারেট হচ্ছে, ডেটা জেনারেটের পরিমাণ এখন আগের থেকে বিশাল আকারে সিগনিফিক্যান্টলি বেড়ে গেছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান, তোমরা যেটা বললে। এরপরে নাম্বার টু হচ্ছে এই যে ডেটা যে জেনারেট হচ্ছে, এই ডেটাগুলোকে আমার স্টোর করতে হবে না? ডেটাগুলোকে স্টোর করতে হবে। তো এই স্টোর করার যে কস্টটা, দ্য কস্ট অফ স্টোরিং, এটাও বিশাল আকারে কমে গেছে। দেখো আগে কিন্তু আমরা 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 যখন আমি যখন কম্পিউটার কিনেছি একদম প্রথমে, তখন আমার হার্ড ডিস্কের এসিও হলো 40 গিগাবাইট। এখন আমার যে পিসি এখানে যেটা আছে এটা হচ্ছে 1 টেরাবাইট। বুঝতে পেরেছো?
তারপরে এমনকি মোবাইলেও কিন্তু এখন প্রচুর জায়গা চলে আসছে, তাই না? আগে আগে দেখো মোবাইলগুলো যে মোবাইলগুলো বের হতো, স্মার্টফোন থেকে শুরু করো, আগে যেগুলো মোবাইল ফোন ইউজ করতাম আমরা, সেখানে র্যাম বা এসএসডি যেটা বলি বা রম কতটুকু জায়গা ছিল, আর এখন প্রায় সব 128, তাই না? 64 থেকে শুরু করে 128 এরকম, এগুলো হচ্ছে মিনিমাম। মোবাইলে বলো বা কম্পিউটারে বলো, সব জায়গায় কিন্তু এখন এখন কিন্তু স্টোরেজ বেড়ে যাচ্ছে। স্টোরেজ বাড়ছে কেন? কারণ ওই স্টোরেজের দামটাও কমে গেছে। মানে আগে তুমি 40 GB যে দামে পেতে, এখন 1 টেরাবাইট সেই একই দামে পাচ্ছে। তার মানে আমাদের রিসোর্স বা স্টোরেজের জন্য যে কস্ট, সেই কস্টটা কিন্তু এখন অনেক কমে গেছে। এটা একটা কারণ, সেটা বললাম। আরেকটা হলো কম্পিউটেশনাল কস্ট বলতে এই রিসোর্সটা না, কিন্তু মানে আমার জায়গাটার ব্যাপারটা। মানে ধরো আমার কম্পিউট করতে গেলে ওই যে এখানে প্রসেসরের ব্যাপার আসছে, কম্পিউটেশনাল কস্ট। বা এই দেখো, ডলার ডলার পার 1 মিলিয়ন ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর গুলো দিয়েই তো আমাদের এই যে প্রসেসর বা কম্পিউটারের বিভিন্ন কম্পিউটিং যে ডিভাইস গুলো আছে, সেগুলো তো ট্রানজিস্টর বেসড। তাহলে এই ট্রানজিস্টরের দামটা কেমন কমে গেছে সেটা দেখাচ্ছে, বুঝছো? এখানে হচ্ছে $1, তাহলে $1 নিচে নেমে আসছে এখন, কিন্তু $1 নিচে নেমে আসছে। এখানে যে টিকারটা আসছে 2012-তে আসছে $0.06, তার মানে এখন 2021, তাই না? এখন তাহলে কত কমে গেছে চিন্তা করে দেখো। তাহলে যে কম্পিউটিং যে ডিভাইস গুলো আছে, এগুলোর দামও অনেক কমে গেছে। তাহলে মূলত কিন্তু আরেকটা হচ্ছে ক্লাউড। এখন তুমি চাইলে তোমার ধরো তুমি এই যে ডিপ লার্নিং এর কাজ করবে বা মেশিন লার্নিং এর কাজ করবে, এখন তোমাকে এর জন্য তোমার বিভিন্ন ধরনের সফটওয়্যার বা হার্ডওয়্যার কেনা লাগবে বা ইনস্টল করা লাগবে। এখন সেই সামর্থ্য হয়তো তোমার নেই। ধরো যারা ডিপ লার্নিং এর কাজ করবে, তোমাদের কিন্তু ওই বিভিন্ন ধরনের হার্ডওয়্যার লাগবে। এখন এই হার্ডওয়্যার কেনার মতো সামর্থ্য হয়তো তোমার নেই। এখন তাহলে তুমি কি করবে? এখন কিন্তু অনেক ক্লাউড বেসড সিস্টেম আছে, তুমি চাইলে ফ্রি বিভিন্ন জায়গায় কাজ করতে পারো, অথবা পেইড সিস্টেম, যে অল্প কিছু টাকা দিয়ে তুমি তাদের সার্ভারে তোমার প্রজেক্টটা রান করতে পারো বা তোমার প্রজেক্টটা কাজ করতে পারো। ঠিক আছে? যে ক্লাউড বেসড সিস্টেম আছে। তাহলে মূলত চারটা কারণে এই যে আমরা যেটা বলছিলাম যে মেশিন লার্নিং অ্যাটেনশন এখন অনেক বেড়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা এরপরে আমরা আসছি ওই অটোমেশনের কথা তো আমি বলেছি। এরপরে যে বিষয়টা ছিল যে হোয়াট টুলস আর ইউজ ফর মেশিন লার্নিং এর জন্য কি কি ধরনের টুল আমরা ইউজ করব। এখানে আছে ল্যাঙ্গুয়েজ। দেখো, ল্যাঙ্গুয়েজের ভিতরে এরা 1 নম্বরে দিয়েছে আর ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো তোমরা? জি স্যার, স্ট্যাটিস্টিশিয়ানরা স্যার বেশি ইউজ করে। হ্যাঁ, মূলত স্ট্যাটিস্টিশিয়ানরা এই আর ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। ঠিক আছে? এরপরে আছে হলো পাইথন। যদিও বর্তমানে যদি তুমি সার্ভে করো, খুব সম্ভবত পাইথন নাম্বার 1-এ চলে আসছে, আর হলো সেকেন্ড পজিশনে, অথবা প্রায় দুটোই কাছাকাছি। ঠিক আছে? আর দিয়েও কিন্তু আমরা মেশিন লার্নিং এর যত কাজ, মানে আমি তোমাদের যত কিছু দেখাবো, এগুলো কিন্তু আর দিয়েও করা সম্ভব। ইভেন অ্যাকচুয়ালি আমি নিজেই মেশিন লার্নিং এর কাজ করেছি আমার পিএইচডি রিসার্চের ক্ষেত্রে। মেশিন লার্নিং এর যে প্রজেক্টটা করেছিলাম, সেখানে আমি আর দিয়ে কাজটা করেছি। এবং পরবর্তীতে আমি সিনথেটিক ডেটা নিয়ে কাজ করেছিলাম, সেখানে অবশ্য আমি ডিপ লার্নিং আর টেনসরফ্লো দিয়ে কাজ করেছি, মানে সেটা পাইথন বেসড। ঠিক আছে? তাহলে তোমাদের কি কিন্তু মেইনলি ডিপ লার্নিং পুরোটাই পাইথন বেসড। টেনসরফ্লো বা পাইটর্চ, ফেসবুকে যেটা আছে পাইথন। তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা যদি পাইথন শিখে থাকো তাহলে তো খুবই ভালো, আর যদি না শিখে থাকো অ্যাজ সুন অ্যাজ পসিবল 1 সপ্তাহের ভিতরে পাইথন শিখে ফেলো। এখন দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু শেখা কোনো ব্যাপার না। তোমাদের তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, জাভা, এগুলো সব শেখা হয়ে গেছে।
তাহলে এখন পাইথন শিখতে কোনো সময় লাগবে না, যদি তোমরা যদি কেউ না শিখে থাকো। আমি একটু পরে পাইথন নিয়ে আলোচনা করছি। আর এরপরে ডেটাবেস এসকিউএল তো তোমরা জানোই। হাদুপ এই জিনিসটা আসলে বিগ ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা হাদুপ ইউজ করব, আপাতত আমাদের এটা শেখার প্রয়োজন আছে। ভিজুয়ালাইজেশন টুলের জন্য বিভিন্ন ধরনের টুল আছে, তো আমি তোমাদের পাইথনের ভিতরেই একটা মডিউল আছে সেটা শেখাবো, এখান থেকে এগুলো আপাতত লাগছে না। আর আদার কমনলি টুল এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো তো কোনো ব্যাপার না, এগুলো তোমরা নিয়মিতই জানো, এগুলো বিভিন্ন সময় লাগবে। আচ্ছা, ডিপ লার্নিং এর ব্যাপারটা এটা আমি তোমাদের ওয়েবসাইটে এই তো আমি দেখিয়েছি তোমাদের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে প্যারেন্ট, তার আন্ডারে হচ্ছে মেশিন লার্নিং, তার আন্ডারে ডিপ লার্নিং। এটা একটু তোমরা এই লিংকটাতে গিয়ে আরেকটু ডিটেইল দেখে নিও। ডিফারেন্স বিটুইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্যাটিস্টিক্স মডেলিং আমি বলেছি। আচ্ছা, মূলত তিন ধরনের মেশিন লার্নিং এর কাজ, তিন ধরনের মেশিন লার্নিং আছে। একটা হলো সুপারভাইজড লার্নিং, আরেকটা মানে মেশিন লার্নিং তিন প্রকার নেই, আরেকটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এগুলোর ক্লাসিফিকেশন নিয়ে একটা ক্লাস আছে, এগুলো আমি তখন তোমাদের ডিটেইল এগুলো নিয়ে বলবো। আচ্ছা, আপাতত কিছু ক্লাস মানে মেশিন লার্নিং এর কিছু মডেলের নাম দেখো। সুপারভাইজড লার্নিং হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, কে নিয়ারেস্ট নেইবার, ডিসিশন ট্রি, র‍্যান্ডম ফরেস্ট, এগুলো সব সুপারভাইজড লার্নিং। আর আনসুপারভাইজড কিছু কিছু উদাহরণ এখানে দেখো, কে মিনস ক্লাস্টারিং, হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং, নিউরাল নেটওয়ার্ক, এগুলো সব আনসুপারভাইজড এর ভিতরে। আর রিইনফোর্স ভিতরে এইগুলো আমরা রিইনফোর্স ভিতরে ইউজ করতে পারি। এইসব অ্যালগরিদম গুলো নিয়ে পরে আমি আবার ডিসকাস করব। এই যখন সুপারভাইজড লার্নিং আর আনসুপারভাইজড লার্নিং সম্পর্কে বলবো, তখন এগুলো নিয়ে আমি পরে আবার ডিসকাস করব। এই অ্যালগরিদম গুলো দিয়েই কিন্তু আমরা মডেল গুলো তৈরি করব। অতএব এই অ্যালগরিদম সম্পর্কে তোমাদের জানা লাগবে, এই অ্যালগরিদম সম্পর্কে আমি আলোচনা করব তোমাদের। আচ্ছা, হাউ মাচ ডেটা ইজ রিকোয়ার্ড, ডেটা কেমন কত পরিমাণ দরকার। ব্যাপারটা হচ্ছে যত পরিমাণ ডেটা ইন জেনারেল, যত পরিমাণ ডেটা তোমার থাকে, সেগুলো যত বেশি থাকে তত বেশি ভালো হয়। এই তারপরে এখন অনেক সময় দেখা গেল কস্ট ইফেক্টিভ বিষয় আছে, তোমার প্রচুর খরচের বিষয় হচ্ছে, তাহলে তো তুমি তো ডেটার জন্য তো তুমি ডেটা কালেক্ট করার জন্য তো 1 কোটি টাকা খরচ করতে পারো না, তাই না? এই জন্য বলছে যে তোমার এর উপরে নির্ভর করবে, কস্টের উপরে বা পারিপার্শ্বিক অনেক বিষয় বা প্রজেক্টের উপরে নির্ভর করবে। বা ধরো আননোন ডেটা আসে, কেমন মডেল, যে মডেলটা তৈরি করলে সেই মডেলটা পারফরম্যান্স কেমন দেখাচ্ছে, যদি ভালো দেখায় আননোন ডেটা ক্লাসিফিকেশন করা বা প্রেডিকশন করতে যদি ভালো দেখায় পারফরম্যান্স, তাহলে তোমার যে ডেটা দিয়ে তুমি মডেলটা তৈরি করেছো সেটা আনা। আর যদি না হয় তাহলে তোমার আরো ডেটা লাগবে, ঠিক আছে? সেটা বিভিন্ন প্রজেক্ট বেস। আচ্ছা, ডেটা কত প্রকার হতে পারে, ডেটার প্রকার বেস বিষয়গুলো নিয়ে আমরা পড়বো। তারপর বলি স্ট্রাকচার ডেটা আর আনস্ট্রাকচার ডেটা। স্ট্রাকচার ডেটা মূলত টেবুলার ডেটা, মানে টেবুলার ফর্মে থাকবে। আর আনস্ট্রাকচার ডেটা হলো কি, যেটা টেবুলার ফর্মে থাকে না। তো আমরা আনস্ট্রাকচার ডেটাকে স্ট্রাকচার ওয়েতে আমাদের করতে হবে। আচ্ছা, মেশিন লার্নিং এর স্টেপস গুলো কি? স্টেপস গুলো আমি স্লাইডে আছে, সেখান থেকে দেখাবো, এটা থেকে ওখানে বেটার আছে। কিছু एग्जांपल এখানে আছে, আমি এখান থেকে তেমন কিছু ব্ল্যাক বক্স কিনা এটা তো আমি বলেছি তোমাদেরকে। এবার আমি স্লাইডে চলে যাই। মেশিন লার্নিং আর ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এর ভিতরে পার্থক্যটা কি সেটা এখানে আছে। আমি অলরেডি দেখো, ট্র্যাডিশনাল প্রোগ্রামিং মানে তোমরা যে প্রোগ্রামিং শিখেছো সেটা অলরেডি, যেটা সি প্লাস জাভা, সি প্লাস প্লাস, এটা দিয়ে বিভিন্ন প্রজেক্ট করেছো না, সেই ধরনের প্রজেক্ট আর মেশিন লার্নিং এর পার্থক্যটা কি সেটা বলতে চাচ্ছি। ওখানে কিন্তু যে কোনো একটা প্রবলেম, ট্র্যাডিশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা প্রবলেম সলভ করতে গিয়ে তোমরা রুল বেস সিস্টেম, যে এই ক্ষেত্রে আমি এবার আমি সলভ করব এই ব্যাপারগুলো, তার মানে তোমার কি রুল গুলো
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি করতে হবে। তোমার কিছু ইনপুট থাকবে, ওই ইনপুট গুলো দিয়ে একটা রুল বেস সিস্টেম তৈরি করবা তুমি। তৈরি করার পরে তুমি একটা আউটপুট পাচ্ছ। এটাই কিন্তু ট্র্যাডিশনাল প্রোগ্রামিং। আমি লিঙ্কটা চলে যাই। এটা ট্র্যাডিশনাল প্রোগ্রামিংটা, এটা হচ্ছে কি যে তোমার একটা কম্পিউটার সিস্টেম আছে বা একটা সফটওয়্যার যেটা তৈরি করবা, তোমার ডেটা ইনপুট হিসেবে দিচ্ছ, দিয়ে একটা রুল বেস একটা সফটওয়্যার বা কিছু তৈরি করে তোমার আউটপুট আসবে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রোগ্রামিং। আর মেশিন লার্নিং কিন্তু তা নয়। মেশিন লার্নিং হচ্ছে যে তুমি তোমার যে ডেটা থাকবে এবং আউটপুট থাকবে, মানে ইনপুট হিসেবে তুমি ডেটা এবং আউটপুট দুটোই দিবে, দিয়ে সেখান থেকে তুমি একটা রুল বা রুলটা অটোমেটিক্যালি জেনারেট হবে বা মডেল, এই রুল বলতে রুলের উপর বেস করে একটা মডেল তৈরি হবে। এই রুলটা তোমার নিজে নিজে করতে হতো ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে এই রুলটা বা এই প্যাটার্নটা বা এই মডেলটা সে নিজে নিজে, মানে আমাকে তো তুমি তৈরি করবে না, মেশিনিং মানে সিস্টেমটাই এই ডেটার উপরে বেস করে মেশিনটাই তৈরি করবে। পরবর্তীতে ওই রুল গুলো নিয়ে তুমি আননোন ডেটার আউটপুটটা কি বের করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত পার্থক্য, যে এখানে রুলটা তুমি প্রোগ্রামিং করে তৈরি করতে হবে আর এখানে রুলটা প্রোগ্রামিং করে তৈরি করতে হবে না, ডেটার উপরে বেস করে সে রুলটা তৈরি করবে। আচ্ছা, এখানে কিছু আরো ইন্ট্রোডাকশন আছে, এটা আরো কয়েকটা টিউটোরিয়াল আছে, এটা তোমরা একটু দেখে নিও। এখানে ওই সিমিলার টাইপের কথাবার্তা এখানে আরো একটা টিউটোরিয়াল আছে। এই প্রত্যেকটা লিংকে তোমাদের কাজ তাহলে কিন্তু এই সপ্তাহে এই যতগুলো লিংক আমি দিয়েছি প্রত্যেকটা লিংকেই ক্লিক করে করে মেশিন লার্নিং সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নেবা। ঠিক আছে, এটা কিন্তু এই সপ্তাহের কাজ। এরপরে আমি ওই তোমাদের যেটা বলছিলাম যে মেশিন লার্নিং এর ওয়ার্ক হলো একটা বাংলায় একটা ইয়ে আছে, এটা আমি একটু দেখে নিয়ে পরে আরেকটা তোমাদের দেখাই। মেশিন লার্নিং এর ওয়ার্ক হলো মানে মেশিন লার্নিং করতে গেলে মেশিন লার্নিং এর একটা প্রজেক্ট ধরো তুমি একটা করতে চাচ্ছ, তাহলে তোমার কি কি স্টেপস এখানে তোমাদের ফলো করা লাগবে সেটা হচ্ছে এটা। যে প্রথমে তোমার ডিফাইন এ প্রবলেম, মানে একটা প্রবলেম তো তোমাকে একটা ডিফাইন করতে হবে কি প্রবলেমটা সলভ করতে চাচ্ছ। ঠিক আছে, ধরো আমরা যেটা বলছিলাম যে আগামী কালের ওয়েদার কেমন হবে, এটাই হচ্ছে আমার কাজ, এটাই হচ্ছে আমার প্রশ্ন যে আগামী কালের ওয়েদার কেমন। অথবা ধরো তোমার অনেকগুলো, যেটা বলছে অনেকগুলো ফ্রুটস আছে, বিভিন্ন ধরনের ফ্রুটস আছে, কোনটা কোন ধরনের ফ্রুটস তোমাকে সেটা বলতে হবে। ধরো আপেল আছে, কলা আছে, ঠিক আছে, তারপরে ধরো কমলা লেবু আছে, এই তিন ধরনের ফ্রুটস তোমাকে আছে। এখন মেশিনটা এমন একটা মডেল তুমি তৈরি করলে যে যে মেশিনটা অটোমেটিকলি তুমি ওই ফলটা ওখানে ধরবে বা ফলের ছবিটা তুমি দেখালে সে অটোমেটিকলি মেশিনটা বলে দিবে যে এটা আপেল নাকি এটা কমলা লেবু নাকি এটা কলা। তাহলে এটা আমার প্রশ্ন আমার হয়ে গেল বা আমার প্রবলেমটা ডিফাইন করা হয়ে গেল। এবার কিন্তু তোমার ডেটা সেট তৈরি করতে হবে, এর জন্য ডেটা সেট লাগবে, প্রচুর ডেটা সেট লাগবে। ধরো এরকম 500 বা 1000 ডেটা লাগবে তোমার সাধারণত, প্রত্যেকটারই ধরো 500 করে যদি তুমি যেটা কালেক্ট করো, যে কি ধরনের ফিচার থাকলে কি ধরনের কালার, এই ডেটা সেটের ভিতরে কিন্তু এই বিষয়গুলো থাকবে যে এই ফলটার আকৃতি কেমন, শেপটা কেমন, কালারটা কেমন। ঠিক আছে, মানে ফিজিক্যাল বিভিন্ন ধরনের যে ফিচার গুলো, যে বৈশিষ্ট্যগুলো, এইগুলো দিয়ে একটা ডেটা সেট তৈরি করতে হবে তোমাকে। এরপরে ডেটা সেটটা তৈরি করা হয়ে গেলে এরপরে তোমার অ্যালগরিদম সিলেকশন, মানে কোন বিভিন্ন ধরনের অ্যালগরিদম আছে আমি তোমাদেরকে এই যে বলেছি, এবং এই প্রবলেমটা কোন ক্যাটাগরিতে পড়ছে। মেশিন লার্নিং এর যে বিভিন্ন ক্যাটাগরি আছে, তিন ধরনের ক্যাটাগরি বলেছি, সুপারভাইজড, আনসুপারভাইজড আর রিইনফোর্সমেন্ট, কোন ধরনের ক্যাটাগরিতে পড়ছে সেই ক্যাটাগরি অনুযায়ী অ্যালগরিদম সিলেক্ট করতে হবে। অ্যালগরিদম সিলেক্ট করার পরে এই মডেল ট্রেনিং করতে হবে, মানে ওই ডেটাটা দিয়ে মডেলটা তৈরি করতে হবে। যখনই মডেলটা ট্রেনিং হয়ে গেল, মডেলটা তৈরি হয়ে গেল,
এবার তুমি আননোন ডেটা দিয়ে এই মডেলটা টেস্ট করতে পারো যে তোমার মডেলের পারফরম্যান্সটা কেমন। এই হচ্ছে টোটাল মেশিন লার্নিং এর ওয়ার্ক ফ্লো। এখন নিচে এই যে ইংলিশে আরেকটা আছে সেটা দেখো, এখানে 7টা স্টেপে দেখানো হয়েছে আর তোমার এখানে 1 2 3 4 5টা স্টেপে দেখানো হয়েছে। এক এক বইতে এক এক জায়গায় এক এক রকম আছে, মূলত মূল ব্যাপারগুলো সব একই। দেখো পরেরটা দেখো, ফার্স্ট ডেটা কালেকশন, ডেটা কালেক্ট করা হয়েছে। নেক্সট হচ্ছে কি ডেটা প্রিপারেশন, ওই যে ডেটা প্রিপেয়ার করতে হবে কিরকম, এই যে ডেটা সেট তৈরি করা। ওই অনেক সময় ডেটা আনস্ট্রাকচার ডেটা থাকে, অথবা অনেক সময় ডেটার ভিতরে অনেক মিসিং ডেটা থাকে, অনেক সময় ধরো কেউ বাংলায় লিখলো কেউ ইংলিশে লিখলো, অথবা কেউ বিভিন্ন একজন ডেটার ডেটের ফরম্যাট একভাবে লিখছে আরেকজন আরেকভাবে লিখেছে, এই যে ফরম্যাটিং ঠিকঠাক করা জিনিস আমরা আমাদের শিখবো। আমরা প্রত্যেকটা স্টেপ আমরা শিখবো। আর মডেল, এই যে অ্যালগরিদম সিলেকশন আর চুজিং মডেল একই ব্যাপার। এরপরে ট্রেনিং করা, তারপরে ইভালুয়েশন, ইভালুয়েশন মানে ওই মডেল টেস্টিং, ইভালুয়েশন মানে তোমার মডেলের পারফরম্যান্স কেমন। এরপরে প্যারামিটার টিউনিং, প্যারামিটার টিউনিং বলতে হচ্ছে ধরো তোমার এক্সপেক্টেড রেজাল্ট আসছে না, তখন তুমি বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে ওই মডেলের বা অ্যালগরিদমের বিভিন্ন প্যারামিটার আছে ওগুলো চেঞ্জ করে তুমি তোমার মডেলের পারফরম্যান্স আরো বেটার করতে পারো। এরপরে ডিপ্লয়মেন্ট মানে এবার তুমি মানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার জন্য রেডি। এই হলো মেশিন লার্নিং এর স্টেপস। আচ্ছা, এখানে কি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত সো ফার? না স্যার। জি না স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কোনো সমস্যা নেই, ফ্রিলি যা ইচ্ছা খুশি বলতে পারো, সমস্যা নেই যদি মনের ভিতরে কোনো কোয়েশ্চেন আসে। আচ্ছা তাহলে আমি যদি না থাকে, আচ্ছা এর লিংক আমি এখানে দিয়ে দিয়েছি, এখানে গেলে তোমরা পাবে। এরপরে আমি আসলে এইটা দিয়ে মূলত ক্লাস শেষ করবো। এরপরে এখানে বিভিন্ন ম্যাটেরিয়ালস আছে, তো স্যাম্পল প্রজেক্ট এখানে আমি দিয়েছি তোমাদের, মানে লার্নিং ম্যাটেরিয়াল ফর মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর আমি আর 10-15 মিনিটের ভিতরে ক্লাস শেষ করে দেবো। মেশিন লার্নিং এর বিভিন্ন ম্যাটেরিয়ালস আমি এখানে লিংক দিয়েছি, বাংলা বই আছে, ইংলিশ বই আছে, এখানে দেওয়া আছে, এগুলো থেকে তোমরা শিখবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি তো স্লাইডস দিবই। হাতে কলমে শেখার মতো, বুঝছো, আমার না পড়ে গেলাম, এগুলো তোমার সব শিখতে হবে, হাতে কলমে সব শিখতে হবে জিনিসগুলো। এখন আমি যে জিনিসটা তোমাদের বলতে চাচ্ছি যে কি করে মেশিন লার্নিং, একটা মেশিন লার্নিং প্রজেক্ট কিভাবে আমি করব, সেটার একটা স্টেপ বাই স্টেপ আমি এখানে লিখেছি। যে প্রথমে তোমার নিজের মেশিনটাকে তুমি সেট আপ করতে হবে। তার আগে আমি বলি, মেশিন লার্নিং প্রজেক্ট গুলো তোমরা চাইলে উইন্ডোজেও করতে পারো, আবার চাইলে ইউনিক্স বেসড যে কোনো ধরনের অপারেটিং সিস্টেমে করতে পারো। তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা লিনাক্স বেসড সিস্টেমে কাজগুলো করো, বিশেষ করে উবান্টু। এই উবান্টুতে তোমরা সবাই নিজেদের পিসিতে যদি উইন্ডোজ থাকে পাশাপাশি উবান্টু ইনস্টল দিয়ে দেবো আজকেই। ইনস্টল দিয়ে ওখানে আমি যেভাবে এখন বলবো সেইভাবে তোমরা তোমাদের প্রয়োজনীয় সফটওয়্যার গুলো ইনস্টল করে দেবা, ঠিক আছে? সেটিং আপ ইউর মেশিন সেটআপ করতে গেলে নাম্বার 1 হচ্ছে তোমরা লিনাক্স ইনস্টল করবে। লিনাক্স বলতে উবান্টু ইনস্টল করো। উবান্টু ইনস্টল করার পরে এবার তোমার পাইথন ইনস্টল করতে হবে। পাইথন ছাড়াও এখানে আরো বিভিন্ন ধরনের সফটওয়্যার বিভিন্ন সময় কাজে লাগবে। এই যেমন ডেটা এক্সপ্লোর করার জন্য পান্ডাস লাগবে। তারপরে আরো অনেক কিছু বিভিন্ন সময় সাইকিট লার্ন, এই যে মেশিন লার্নিং এর জন্য সাইকিট লার্ন, বিভিন্ন কিছু ইনস্টল করা লাগবে। তো তার জন্য একটা সলিউশন আছে, দেখি আর কেউ আর শব্দ করলো কেন। তো তার জন্য একটা জিনিস আছে, সেটা হচ্ছে, দেখি এখানে ওটা আছে কিনা আমি দেখে নিই। অ্যানাকোন্ডা নামে একটা আছে, সেটা ইনস্টল করলে মোটামুটি মেশিন লার্নিং এর জন্য যা যা দরকার
সব ইনস্টল হয়ে যাবে। এই যে আজকে সেটিং আপ ইউর মেশিন এখান থেকেই বলি, তাহলে আর সুবিধা হবে। ডাউনলোড অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডাই ডাউনলোড করে তুমি ইনস্টল করো। ওই অ্যানাকোন্ডার ভিতরে মোটামুটি প্রায় সব তোমার যা যা দরকার সমস্ত ডিপ লার্নিং এর জন্য টেনসরফ্লো ছাড়া আর সবই এখানে আছে, তোমার যা যা প্রয়োজন হবে মেশিন লার্নিং এর জন্য। ঠিক আছে, এই অ্যানাকোন্ডাটা তোমরা ইনস্টল করে ফেলবা। ঠিক আছে, এরপরে পাইথন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। লার্ন দ্য বেসিক্স অফ পাইথন ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। লার্ন রেগুলার এক্সপ্রেশন ইন পাইথন, পাইথনের রেগুলার এক্সপ্রেশন গুলো কিভাবে করা যায়। রেগুলার এক্সপ্রেশন তোমরা অলরেডি শিখেছো তাই না, জাভাতে ছিল, জাভাতে থাকার কথা রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন শিখেছো না তোমরা? জি স্যার, অটোমাটা থিওরিতে হচ্ছে। হ্যাঁ, অটোমেটিক শিখেছো। তাহলে এখন পাইথনে কিভাবে ওই রেগুলার এক্সপ্রেশন গুলো করতে হয় সেগুলো শিখবা। এরপরে কিছু সায়েন্টিফিক লাইব্রেরি আছে পাইথনের ভিতরেই, যে নামপাই, সাইপাই, ম্যাথ প্লট লাইব্রেরি, পান্ডাস, এগুলো শিখতে হবে। এবারে ইফেক্টিভ ডেটা ভিজুয়ালাইজেশন শিখতে হবে, ডেটাগুলো কিভাবে ভিজুয়ালাইজ করা যায়, চার্ট, গ্রাফ, ঠিক আছে, এগুলো তৈরি করা যায় ডেটাগুলো থেকে, সেগুলো শিখতে হবে। এরপরে শিখবা হচ্ছে সাইকিট লার্ন। এইগুলো যে সাইকিট লার্ন মানে হচ্ছে মেশিন লার্নিং, এটা মূলত সব মেশিন লার্নিং এর জিনিসগুলো এসব সাইকিট লার্নে আছে। এই সাইকিট লার্ন কিন্তু পাইথন বেসড। ওই যে বিভিন্ন ধরনের অ্যালগরিদম গুলো বললাম না তোমাদেরকে, ওই যে রিগ্রেশন, তারপরে র্যান্ডম ফরেস্ট, তারপরে সাপোর্ট ভেক্টর মেশিনস, এই যত অ্যালগরিদম গুলো বললাম সবই সাইকিট লার্নের ভিতরে ইমপ্লিমেন্ট করে দেওয়া আছে। তোমাদের শুধুমাত্র ওখান থেকে ইম্পোর্ট করতে হবে, এই কাজ, আর কোনো কাজ নেই কিন্তু। ঠিক আছে, তো এইগুলো কিভাবে করতে হয়, ইউজ করতে হয় কিভাবে, সেগুলো এই সাইকিট লার্নটা না শিখলে পারা যাবে না। এই অল্প, এইসব জিনিসগুলো কঠিন না। এরপরে 7 নম্বর হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবা তত পারবা। তাহলে এই কিন্তু তোমাদের এখন কিন্তু স্টেপ। তাহলে আজকেই তোমাদের কাজ হচ্ছে তোমরা আগে তোমাদের মেশিনটাকে সেটআপ করে ফেলবা। লিনাক্স ইনস্টল দিয়ে বা উবুন্টু ইনস্টল দিয়ে অ্যানাকোন্ডা ইনস্টল দিয়ে দিতে হবে। অ্যানাকোন্ডা ইনস্টল দিয়ে যাওয়ার পরে এখন তোমরা পাইথনের ব্রাউজার হিসেবে তোমরা চাইলে আইপাইথন ইউজ করতে পারো, অথবা স্পাইডার নামে একটা ব্রাউজার আছে, ওই এডিটর আছে, সেটাও তোমরা ইউজ করতে পারো, অ্যাজ ইউ লাইক দিস, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অথবা তোমরা চাইলে টেক্সটপ্যাড ইউজ করতে পারো, লিখে টার্মিনাল থেকে কোড রান করবা, সেটাও সমস্যা নাই। আইপাইথন ইউজ করা যায়, আইপাইথন ইউজ করো, কোনো সমস্যা নাই, করো। আইপাইথন ইউজ করো, স্পাইডারও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন এই গেল। এখন তোমাদের আমি পাইথন সম্পর্কে একটু কথা বলি। এই সপ্তাহের ভিতরে মানে নেক্সট, আজকে কি বার, আজকে ধরো সোমবার, তো এই 15 তারিখের ভিতরে, আজকেই তো 15 তারিখের ভিতরেই তোমরা সবাই পাইথন কোর্স, একটা কোর্স আছে ফ্রি কোর্স, সেই কোর্সটা করে ফেলবা এবং সবাই সার্টিফিকেট দেখতে চাই আমি। সেটা কোথায় আছে? এখানে একটা আছে। আচ্ছা, বাংলায় পাইথনের বেশ কয়েকটা বই আছে। সুবিনের একটা বই আছে, মার্টিনের একটা বই আছে, নুরহিল মেহেদি এনার একটা ওই গিটহাব একটা রিপোজিটরি আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। বাংলায় একটু পাইথন, যারা যারা পাইথন শিখেনি বাংলায় একটু দেখে নাও আগে, দেখে নিয়ে তারপরে এই যে ইন্ট্রোডাকশন টু পাইথন কোর্স বাই অ্যানালাইটিক্স বিদ্যা, এইখানে একটা কোর্স আছে ফ্রি। আরেকটা কোর্স আছে পাইথন ফর ডেটা সায়েন্স আইবিএম এর। তো আমি বলবো যে 3 নম্বরটা না করে এই অ্যানালাইটিক্স বিদ্যা, এটা বেশি ভালো ডিজাইন করা। এই কোর্সটা তোমার করে ফেলো 1 সপ্তাহ, মাত্র 1 সপ্তাহ, এবং সবাইকে সার্টিফিকেট দেখাতে হবে, ফ্রি সার্টিফিকেটও দিয়ে দিবে তারা। সবাইকে সার্টিফিকেট দিতে হবে, আমাকে জমা দেবা 1 সপ্তাহের ভিতরে। আজকে কোর্সটা তোমরা রেজিস্ট্রেশন করে ফেলবা। এই যে এনরোল ফর ফ্রি ইন্ট্রোডাকশন টু পাইথন, এই কোর্সটা করে ফেলবা। এই কোর্সের মডিউলে কি কি আছে এখানে লেখা আছে, কোর্স কারিকুলাম। এটা সার্টিফিকেটও দিবে, এরকম একটা সার্টিফিকেট দিবে তোমাদের। এটা তোমাদের ক্যারিয়ারের জন্য সুবিধা হবে। তোমরা যখন পরবর্তীতে
পাস টাস করে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন রান করবা, তখন এরকম একটা সার্টিফিকেট থাকলে কিন্তু তোমাদের অনেক ভালো হবে। তাহলে আজকেই তোমরা এটা সবাই এনরোল করে ফেলবা, ঠিক আছে, এই ফ্রি কোর্সে। স্যার আইবিএম এর কোর্সটা স্যার ভালো আইবিএমটা না, আপাতত আইবিএমটা লাগবে না। আচ্ছা তোমরা কেউ যদি আগে এটা করো, কেউ যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে তাহলে পরে তোমরা আইবিএমটাও করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আগে আপাতত অ্যানালাইটিক্স বিদ্যাটা করো, ঠিক আছে। এরপরে মেশিন লার্নিং শেখার জন্য বেশ কয়েকটা বই আছে, শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং, এটা হাতে কলমে মেশিন লার্নিং, এই রফিকুল হাসানের দুটো বাংলা বই। হাতে কলমে মেশিন লার্নিং, এখানে উনি মূলত একটা প্রজেক্ট, টাইটানিক নামে একটা প্রজেক্ট, ওই প্রজেক্টটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মেশিন লার্নিং প্রজেক্ট করতে হয় ওখানে উনি এক্সাম্পল দিয়ে দিয়ে শিখিয়েছেন। আর শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং, পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে মেশিন লার্নিং শেখা যায় সেটা আছে, এটা তো আমি শিখে রাখছি। অতএব তোমরা চাইলে বইটা কিনতেও পারো, বইটা ভালো, কিন্তু চাইলে বই কিনতেও পারো অথবা অনলাইনে আছে ওখান থেকে দেখতে পারো। আরেকটা ভালো একটা বই আছে বাংলায় মেশিন লার্নিং, এটা হচ্ছে মানস কুমার মন্ডল। ইনি মূলত কুয়েটের ছাত্র থাকা অবস্থায়, ইনি এখন হয়তো উনি পাশ করে গিয়েছেন, এখন কি করছেন আমি জানি না, তো ছাত্র থাকা অবস্থায় ইনি এই বাংলায় মেশিন লার্নিং এটা করেছিলেন। এই যে ইনি মূলত ইলেকট্রিক্যাল ট্রিপলিতে পড়ালেখা করতেন, তো এটাও বেশ ওনার বেশ ভালো টিউটোরিয়াল এখানে আছে। মেশিন লার্নিং মানে কাজের ধারায় মেশিন লার্নিং কি কি জিনিসগুলো প্রয়োজন হবে, প্যাকেজ কি করে ইনস্টল করব, বাংলায় আছে এখানে, ইনস্টল অ্যানাকোন্ডা ইনস্টল করবা কি করে, কিভাবে কাজ করবা, এখানে এগুলো কিন্তু বলা আছে। আইপাইথন বা জুপিটার, তোমরা জুপিটার ইউজ করতে পারো, আইপাইথন এবং জুপিটার নোটবুক, এই দুটো কিন্তু এখন খুবই জনপ্রিয়। আর মেশিন লার্নিং এর কাজের ধারা যেটা তোমাদের দেখালাম, এই যে এটা আমি এখান থেকে নিয়েছি, ওরা এখান থেকেও দেখতে পারো। এটা খুবই ওনার আমার খুব ভালো লেগেছে ওনার লেখা। এছাড়াও ইউটিউবে তো প্রচুর রিসোর্স আছে মেশিন লার্নিং, এগুলো আমরা তোমরা চাইলে দেখতে পারো। যত জানবা তত যত মানে দেখবা তত বেশি জানতে পারবা। এছাড়া মেশিন লার্নিং এর কিছু এক্সাম্পল প্রজেক্ট এখানে আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখন কি করে কাজ করতে হয় এটা দেখার প্রয়োজন নেই, আর কি ধরনের প্রজেক্ট হতে পারে মেশিন লার্নিং এর সেটা একটু আইডিয়া নিলে, আমি অলরেডি তো অনেকগুলোই বলেছি। এছাড়াও আমরা কিছু এই যে ধরো ফেসবুকের পোস্ট, এই ফেসবুকের পোস্ট গুলো নিয়ে কাজ করা যেতে পারে, টুইটারে বিভিন্ন ধরনের টুইট আছে এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। যত ওয়েবসাইট আছে, সোশ্যাল নেটওয়ার্ক আছে, সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু এদের মানে যেখানে যত ডেটা আছে, ডেটা থাকলেই সেটা নিয়ে একটা কাজ করা সম্ভব, ঠিক আছে। আর আজকে তো ওই ইয়েও ছিল, তোমাদের ল্যাবও ছিল, তো ল্যাবের কথাও তো মোটামুটি বললাম। তো আপাতত আমি মানে যতদিন ইউনিভার্সিটি না খোলে ততদিন আপাতত আমি সপ্তাহে 2টা করে ক্লাস নেব, ঠিক আছে, সপ্তাহে 2টা করে ক্লাস নিব, সোমবারে আর বৃহস্পতিবার। তো এখন নেক্সট ক্লাসে কিন্তু পড়ানোর জন্য তেমন কিছু নাই, আমি আজকে যে জিনিসগুলো বলেছি এইগুলো তোমরা বাসায় প্রত্যেকটা জিনিসগুলো আমি স্লাইডটা তোমাদের দিয়ে দিব, এই স্লাইডের লিংক এই গ্রুপে দিয়ে দিব। এই স্লাইডে যতগুলো লিংক আছে প্রত্যেকটা লিংকেই তোমরা ক্লিক করে করে এটা পড়বা, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এই যে এটা সেটিং আপ ইওর মেশিন সেটআপ করবা। আর তারপরের কাজ হচ্ছে এই এক সপ্তাহ ধরে তোমরা এই পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলবা, এই আপাতত কাজ। তারপরের থেকে বাকি জিনিসগুলো তোমরা শিখতে পারবে, নামপাই, সাইপাই বা পান্ডাস, এগুলোর জন্য টিউটোরিয়াল আছে, এগুলো শিখতে পারবে। আস্তে আস্তে আমরা অগ্রসর হব, ঠিক আছে।
আচ্ছা, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার আমাদের কি ল্যাব নেবেন না হচ্ছে যে দুইটা শুধু না, আজ ওই ল্যাব আর এটা তো একসাথেই হলো, আজকে আর আলাদা করে ল্যাব নিচ্ছি না, ঠিক আছে? আজকে নাই উনি হচ্ছে হচ্ছে যখন পরের সপ্তাহ থেকে স্যার। পরের সপ্তাহ থেকে ল্যাবের মানে প্রজেক্টের বিষয়ে কথা বলবো, ঠিক আছে? নেক্সট সপ্তাহে কি কি ধরনের প্রজেক্ট করতে হবে ক্লাস নিয়ে প্রজেক্টের বিষয়ে একটু কথা বলবো। তবে খুব বেশি যেহেতু এখন তো হয়তো দুইটা খুব বেশি অত টাইম আমি নিব না, হয়তো 2টা পর্যন্ত ক্লাস নিব আজকে সোমবার প্রত্যেক দিন, ঠিক আছে? তারপরে তোমরা লেট করতে পারবো, সমস্যা নেই। তো প্রজেক্ট নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতে পারো নিজেরা এখন থেকে। আজ আমি তোমাদের কিছু স্যাম্পল প্রজেক্ট দেখাবো, যে গতবার তোমাদের সিনিয়র ভাইরা কি কি ধরনের প্রজেক্ট করেছিল সেগুলো আমি একটু দেখাবো, তারা কি কাজ করেছিল। স্যার ল্যাবে কি সবার একটা করে প্রজেক্ট করতে হবে ল্যাবের জন্য? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ল্যাবে সবাইকে একটা প্রজেক্ট করতে হবে। তবে আমি তোমাদের সাজেশন করবো যে তোমাদের তো থিসিস আছে, তাই না? জি স্যার। থিসিস বা প্রজেক্ট আছে, তো তোমরা যদি থিসিস বা প্রজেক্টটা যদি মেশিন লার্নিং এর কাজ হিসেবে নাও, তাহলে সেটা এখানেও তোমরা সাবমিট করতে পারবা, আমি সেটা করব। মানে কেউ যদি তার থিসিসটা বা প্রজেক্টটা যদি মেশিন লার্নিং বেসড করো, তাহলে সেটা আমার এই কোর্সেও তোমরা সাবমিট করতে পারবে, সমস্যা নেই, আলাদা করে করা লাগবে না, ঠিক আছে? ধরো কেউ কেউ একটা মেশিন লার্নিং এর থিসিস করছে, সেটা চাইলে আমার এখানেও সাবমিট করতে পারবে, সমস্যা নেই। এই সুযোগটা আমি দিচ্ছি। তো সবাইকে যে মেশিন লার্নিং করতে হবে এমন না, আমি কাউকে ফোর্স করবো না। যাদের ইন্টারেস্ট থাকবে তারা করবে। আর কোনো কোশ্চেন থাকলে বল। স্যার অ্যাটেন্ডেন্স কি স্যার নেবেন? অ্যাটেন্ডেন্স তো এই যারা যারা আসছে এখানে আছে, আমি দেখতে পাচ্ছি তাদের লিস্ট এখানে আছে। অ্যাটেন্ডেন্সটা তুমি তাহলে একটু মনির, জি স্যার। কারা কারা প্রেজেন্ট ছিল রোল নাম্বার গুলো আমাকে লিখে দিতে পারবে? স্যার একটা Hello? ডক ফাইল আমার ক্রিয়েট করা আছে, ডক ফাইলটা কি? হ্যাঁ, ওখানে হ্যাঁ একটু ডক ফাইল ক্রিয়েট করে তুমি আমাকে ওখানে দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, আর তুমি কি এখান থেকে দেখতে পারবে নাকি আমি তোমাকে এই লিস্টটা, অবশ্য আমি লিস্টটা কপি করে রাখলেও তো হয়ে যাচ্ছে। তুমি দেখো যদি না কিভাবে দিতে পারো, দেখি আমি, ঠিক আছে? তারপরে আমি এখানে কারা কারা উপস্থিত ছিল আমি তাদের এটা এখানে কপি করে দেখেছি, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি। আগামী নেক্সট ক্লাসে আমি জুমেই ক্লাস নিব। এর ভিতরে আমি দেখি প্রবলেমটা সলভ করা যায় কিনা। আমি জুমে ঢুকতে পারলাম না আজকে, তোমাদের অনেকেরই সমস্যা হয়েছে, হয়তো শেষের দিকে তোমরা এসেছো, ক্লাসটা পুরোপুরি শুনতে পারোনি। তোমাদের যে স্লাইডটা দেওয়া হবে, আশা করি ওই স্লাইডের যে লিঙ্ক গুলো থাকবে ওগুলো দেখলে তোমরা জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হবে। স্যার একটা কোশ্চেন ছিল কেমন? স্যার, মানে উইন্ডোজ অপারেটিং এর উপরে অ্যানাকন্ডা ইনস্টল করে জুপিটার দিয়ে কাজ করতেছি, এখন যদি লিনাক্স না ইনস্টল করি মানে মেশিনে, তাহলে কি সমস্যা হবে স্যার? না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা নেই, করতে পারো। কিন্তু আমার মনে হয় লিনাক্স এনভায়রনমেন্টে কাজ করা থাকা ভালো, মানে প্রফেশনাল লেভেলে সব জায়গায় কিন্তু ওই লিনাক্স এনভায়রনমেন্টে কাজ হয়, বুঝলে? এই জন্য ওই 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 এনভায়রনমেন্টে কাজ করা ভালো, ঠিক আছে? এবং আমি বলবো যে টার্মিনাল থেকে কাজ করা শেখো, ঠিক আছে? সেটা আরো বেশি হেল্পফুল। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো।